প্রিয় দর্শক, সফল মানুষের জীবনের গল্প নিয়ে আমাদের এই আয়োজন। যারা সফল হয়েছেন, জীবনে জয়ী হয়েছেন, তাদের নিয়ে চ্যানেল আইয়ের স্বপ্নজয়ী অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের জার্নিতে আমি আছি শারমিন সেলিম তুলি, এবং আমার সাথে আছেন অতিথি স্বপ্নজয়ী মুস্তফা কামাল। আমি প্রথমেই জানতে চাচ্ছি আপনার ছোটবেলার কথা। আপনার ছোটবেলার স্বপ্ন কেমন ছিল? তো ছোটবেলা আমার জন্ম হচ্ছে যশোর জেলা সদরে। যশোর সদরে আমার আব্বা ওয়াটার বোর্ডে চাকরি করতেন, সেই সুবাদে আমরা যশোরে ছিলাম। আমরা 6 ভাই। তো সেখানে আমি পঞ্চম। তা আমার 2 ভাই, ওপরের 2 ভাই ইঞ্জিনিয়ার, এক ভাই মারা গেছেন, আরেক ভাই ইংল্যান্ডে থাকে সপরিবারে, ওরা কেমিস্ট থেকে পাশ করছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে। আর আমি ইঞ্জিনিয়ার। আমি ওখানে যশোর থেকে মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুল থেকে ম্যাট্রিক পাস করছিলাম, MM কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করছি। তো আমার 2 ভাই অনার্স পড়ছে, এক ভাই ইঞ্জিনিয়ারিং পড়ছে। আমার টার্গেট ছিল ছোটোবেলা থেকে যে ইঞ্জিনিয়ারিং পড়বো। মানে ছোটোবেলায় এমন হয় না যে মানুষ যখন বেড়াইতে যায়, ফ্যামিলি বেড়াইতে যায়, তখন দেখা যায় যে আমার পরিবারের লোকজন আমার ফিগার দেখে বলতো কি এ ইঞ্জিনিয়ার হবে। আশাও ছিল যে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করব, সেই হিসেবে ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল পড়াশোনা করার ইচ্ছা। তো 86-এ ম্যাট্রিক পাস করি, 88 ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই নাই, শুধু মেডিকেল এবং বুয়েটে পরীক্ষা দিয়েছি। 3 BIT তখন আমাদের, আর মেডিকেল ছিল 7টা। তো এখানে আমি আর চান্স পাই নাই। আমার এক ভাই, আবার বড় ভাই ছিল ইঞ্জিনিয়ার, সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিল। তো 86-এ আমার ইঞ্জিনিয়ারিং ভর্তি করে রাখছিল ডিপ্লোমাতে। তো 89-এ যে ডিপ্লোমা ক্লাস করছিলাম, ওখানে আমাদেরকে ক্লাস শুরু হয়েছিল 3 বছর পরে সেশন জটের কারণে। এবং আমি BIT এবং বুয়েটে বা মেডিকেলের চান্স না পাওয়ার কারণে আমি ওই ডিপ্লোমা কোর্সে তখন পড়াশোনা করেছি। করার পরে তখন আমি জানতাম যে ঢাকাতে ডুয়েট বলে একটা ইউনিভার্সিটি আছে, যেখান থেকে এরা সব BSc ইঞ্জিনিয়ারিং করতে পারে। তো আমার ভাইকে বলেছিলাম যে আমার টার্গেট আছে BSc ইঞ্জিনিয়ারিং করবো, তো দেখা যাক এটা শেষ করি। সফলভাবে পাশ করে আসছি, ওখানেও ভালো রেজাল্ট ছিল। তারপরে 1 মাসের প্রস্তুতিতেই আমি ঢাকা ডুয়েটে ভর্তি হয়ে গেছিলাম, এবং 4 বছর আমি এখান থেকে গ্রাজুয়েশন শেষ করছি। তো ইনশাল্লাহ ওই মানে ছোটোবেলার স্বপ্নই ছিল ইঞ্জিনিয়ারিং, শেষ পর্যন্ত ওই সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে পাশ করে বের হয়েছি। তো পাশ করে বেরোনোর পর থেকে আমি আসলে একটা কনসালটেন্সি সার্ভিসে প্রথম ঢুকেছিলাম। আমার বাসা যেহেতু যশোর সদরে ছিল, আমার একটা বিজনেস ছিল, সেই ছোটোবেলা থেকেই আমার বিজনেস ছিল ওখানে। তখন আমি যখন ইন্টারমিডিয়েট পাস করছি তখন থেকে আমার ঠিকাদারি বিজনেস ছিল, অনেক ব্যবসা ছিল, মাছের ঘের ছিল, লেক ছিল, অনেক কিছু ছিল আর কি যশোরে। এরপর আমি পার্সিয়াল পড়াশোনা করতে এসে মোটামুটি গ্রাজুয়েশন শেষ করার পরে ঢাকাতে অবস্থান করি। একটা কনসালটেন্সিতে 2 বছরের জন্য জয়েনও করি, এক্সপিরিয়েন্স নেওয়া দরকার পড়ে। তো দেখলাম যে সার্ভিসের চাইতে আমার বিজনেসের প্রতি ন্যাক আগে থেকেই ছিল। পরে 2000 সাল থেকে বিজনেস শুরু করি, গুটি গুটি পাই। প্রথমে ইন্টেরিয়র শুরু করি, ইন্টেরিয়র থেকে কনস্ট্রাকশনে যাই। তারপরে ধীরে ধীরে এই ব্যবসা এক্সপান্ড করতে করতে আমাদের কক্সবাজারে হোটেল করি, রাঙামাটিতে হোটেল করি, রিয়েল এস্টেট ব্যবসা এক্সপান্ড করি। আমরা জানি যে আপনি লায়নিজমের সাথে জড়িত। তো আপনি কখন চিন্তা করলেন যে আপনি এই সামাজিক সংগঠনের সাথে জড়িত হবেন, বা লায়নিজম কি, লায়নিজমটা সম্বন্ধে যদি আপনি একটু দর্শকদেরকে বলেন? আমি যখন গ্রাজুয়েশন শেষ করে ব্যবসা শুরু করি, তখনই লায়ন্সের সাথে আমার পরিচিতি হয় মূলত আমাদের একজন বস ছিলেন। আপনি কি লিউতে ছিলেন নাকি সরাসরি? আপনি লিউ ছিলাম না, বাট সরাসরি লায়নিজমে সম্পৃক্ত হয়েছি। আচ্ছা, সেটাও 2000 সাল থেকে। এবং আমাদের সিনিয়র আমাদের বস ছিল যে আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ, উনি ফার্স্ট আমাকে ইনভাইট করে লায়ন্সে। এবং লায়ন্সের কার্যক্রম সম্পর্কে আমার একটা আইডিয়াও ছিল যে এরকম কার্যক্রমগুলো করে। তা 2000 সালে আমি লায়ন্সের সাথে সম্পৃক্ত হয়ে ধীরে ধীরে এই সেন্ট্রাল রাজধানী হচ্ছে আমাদের একটা ক্লাব। লায়ন্সের ব্যাপারে আপনার বলি, এরা পৃথিবীর একমাত্র জাতিসংঘ কর্তৃক রিকগনাইজড বেসরকারি সংগঠন, প্রতিনিধি, এবং সারা পৃথিবীতে 210টা কান্ট্রিতে এদের সেবা কার্যক্রম চলে। একমাত্র নন পলিটিক্যাল অর্গানাইজেশন। এবং বাংলাদেশে প্রায় 20,000 ভলান্টিয়ার আছে,
একটা মাল্টিপল আছে, 7টা ডিস্ট্রিক্ট আছে। ডিস্ট্রিক্ট বলি সাধারণত আমরা কোনো দেশকে রিপ্রেজেন্ট করতে আমরা এখানে ডিস্ট্রিক্ট হিসেবে বিভক্ত করি। আচ্ছা, আমি সেই ডিস্ট্রিক্ট 315A1 এরই মেম্বার ছিলাম। আগে প্রথমে ক্লাবে ছিলাম, তারপরে সেন্ট্রালি ক্যাবিনেটের বিভিন্ন মেম্বার এবং ধীরে ধীরে গ্র্যাজুয়ালি সবকটা পোস্টে হোল্ড করি। করতে করতে 2022-23-এ আমি জেলা গভর্নর হিসেবে দায়িত্ব পালন করি আর কি। যখন লায়নিজমে ঢুকলেন তখনই কি আপনার এই স্বপ্নটা মাথায় আসলো যে আপনি গভর্নর হবেন? অ্যাম্বিশনটা তখনই আসে নাই, তবে গ্র্যাজুয়ালি লায়ন্সের সাথে সম্পৃক্ত হওয়ার পরে আমরাই বুঝতে পারি যে লায়ন্সের আলটিমেট গোল হচ্ছে গভর্নরশিপ। আচ্ছা, হ্যাঁ, যে এই কাজ করতে যে আসলে এই সেবা কাজটা এমন মনের ভিতরে যে তৈরি হয় যে মানুষকে খুশি করতে পারলে আরেকজনের মুখের হাসি বা তার প্লেজার দেখে মনে হয় না যে অন্য কোনো কিছুতে তাকে আপনি স্যাটিসফাইড করতে পারবেন। আচ্ছা, এবং সাধারণত আমরা বলেই থাকি যার চিত্ত আছে, বৃত্ত আছে, এই মানসিকতা আছে, হিউম্যানিটেরিয়ান সার্ভিস করার মতো মানসিকতা আছে, হি উইল জয়েন দ্য লায়নিজম। হ্যাঁ, লায়ন্স তার জয়েন করতে পারবে এবং তার ভিতরে লায়ন্সের কার্যক্রম ওইভাবে চলবে। ওই হিসাবে আমি শুরু করি এবং লায়ন্স করতে করতে বিভিন্ন সার্ভিস করতে করতে 5-6 বছরের ভিতরে আমার অ্যাম্বিশনটা টার্গেট হয় যে আমি লায়ন্সের গভর্নর হয়ে ইয়ার শেষ করব আর কি। তো সেই টার্গেট নিয়ে আর কি আমি আগাই এবং আমার ডিস্ট্রিক্টের A1-এর সব নেতৃবৃন্দই খুব কোঅপারেট করে। আচ্ছা, এবং যদিও আমাদের লজিক্যাল একটা ইলেকশন হয়, বাট সবাই কোঅপারেশনের মাধ্যমে এবং স্বতঃস্ফূর্তভাবেই আমি ওই বছর লায়ন্সের গভর্নর হিসেবে 2022-23-এ সাকসেসফুলি গভর্নর হিসেবে শেষ করি। এবং ওখানে একটা বিশাল ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট আছে, আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে আমি একটু বলতে চাই আর কি যে সেই সময় বাংলাদেশের অ্যাচিভমেন্ট সারা পৃথিবীতে 48,000 ক্লাব, আচ্ছা, আর 1.4 মিলিয়ন ভলেন্টিয়ার্স লায়ন্সের। আচ্ছা, সেই সময় বাংলাদেশে আমাদের অ্যাচিভমেন্ট ছিল আমরা সবচেয়ে বেশি, এক ডিস্ট্রিক্ট 315A1 আমরাই 67 লক্ষের উপরে পিপলকে সার্ভিস করছি। আমরা বছরের শুরুতে ইয়ার ক্যালেন্ডার দিয়েছি, ইচ অ্যান্ড এভরি ডে 365 এ ডে, এইভাবে আমরা কার্যক্রম করেছি। আচ্ছা, আপনি শুনে খুশি হবেন যে এই লায়ন্সে আমাদের একটা বড় হসপিটাল আছে আগারগাঁও, হ্যাঁ, লায়ন্স চক্ষু হসপিটাল, যার মাধ্যমে আমরা সারা দেশে বিভিন্ন আই ক্যাম্পগুলো করি সারা বছর। আই ক্যাম্পের মাধ্যমে যারা এই যে ক্যাটারেক্ট অপারেশনগুলো আমরা আইডেন্টিফাই করে এই আগারগাঁও হসপিটালে নিয়ে এসে ওদের এই অপারেশনগুলো কমপ্লিট করি। তো সেই বছর আমার অ্যাচিভমেন্ট ছিল সারা পৃথিবীতে টপ 5 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আমি মেম্বারশিপ নেট গ্রোথে পজিশন 1 দখল করেছিলাম। আচ্ছা, আচ্ছা, মেম্বারশিপ গ্রোথে, এবং ক্লাব এক্সটেনশনে পজিটিভ ছিল 1 নম্বর পজিশনে ছিলাম। আচ্ছা, টপ মাল্টিপল, মানে আমরা মাল্টিপল বলি, ডিস্ট্রিক্টের পরে উপরে হচ্ছে মাল্টিপল, MyLCI-তে নেট গ্রোথে আমাদের পজিশন ছিল ফার্স্ট এবং ক্লাব এক্সটেনশনে পজিশন ছিল 4th। আচ্ছা, ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ব্রায়ান শিহান আমাদের সেই সময়ের জিএমটি ডক্টর দিলকুশা বেগম ওকে প্রেসিডেন্সিয়াল মেডেল দিছে। আচ্ছা, এবং এই যে ইসামিতে আমাদের ইসামি গেছে গত ডিসেম্বরের, আমাদের বাংলাদেশে ইসামি হয়েছিল, সারা পৃথিবী থেকে নেতৃবৃন্দ আসছিল, লায়ন্সের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট আসছিল, এবং উনি ডায়াজে আমাদেরকে ইন্টারন্যাশনাল প্রেসিডেন্সিয়াল মেডেল দিছিলেন, রিকগনাইজ করে গেছেন। মানে বিশাল অ্যাচিভমেন্ট ছিল সেই বছর, এবং এই ধারা এখনও অব্যাহত আছে, সবাই কার্যক্রম করতেছে। আশা করা যায় মাল্টিপলে এই ইসামি আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে যে ইসামিটা আছে এই জোনে আমরা লায়ন্সের একটা ভালো আপহোল্ড হওয়ার প্রবণতা আছে আর কি মেম্বারশিপের দিক থেকে। আচ্ছা, এই লায়নিজমে আপনার কি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে? আপনি কি এইখানে আরো আগাতে যান? আগানোর ব্যাপারটা হয়ে গেছে এই বছরই, যেমন আমাকে কিন্তু অলরেডি ওনারা আমাদের কার্যক্রমের কারণে কিন্তু মাল্টিপলে অলরেডি আমাকে জিএমটি, হ্যাঁ, গ্লোবাল মেম্বারশিপ কোঅর্ডিনেটর হিসেবে মাল্টিপলের পক্ষ থেকে অলরেডি আমাদেরকে আমার নাম দিয়েছে। এবং আপনি জানেন যে গত কয়েকদিন আগেই আমরা নেপাল থেকে একটা বড় ট্রেনিং করে আসলাম। এটা ছিল 1.5 টার্গেট সামিট। এই সামিটে আমাদের সঞ্জয় খেতান যে আগামীতে নেপালের উনি পিআইডি, বাট সামনে ওনার অনেক বড় টার্গেট আছে যে এই আগামী 17 তারিখ আজকে ল্যান্ডিং করতেছে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট নেপালে। নেপাল বছরের শুরুতে, আমাদের বছর শুরু হয় 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত, তো বছরের শুরুতে নেপালে 250টা ক্লাব একসাথে উনি এখন ইনস্টল করতে যাচ্ছে আগামীকাল 17 তারিখে।
অনেক বিজনেসের সাথে আপনি জড়িত, আপনি অনেক সমাজসেবার সাথে জড়িত। এই যে আপনার সমাজসেবা প্লাস বিজনেস, এই দুইটা একসাথে সামলাইতে আপনার কি কোনো সমস্যা হচ্ছে, বা আপনি কিভাবে এটা সামলাচ্ছেন? সমস্যা তেমন একটা হয় না, কারণ এখন স্মার্ট যুগ। অফিসে যে ফিজিক্যালি প্রেজেন্সি থাকা লাগে এমনও কথা না। অফিসটা একটা সিস্টেমের মধ্যে এসে গেছে, হ্যাঁ, একটা নিয়মের মধ্যে চলতেছে। তা আমার সাবঅর্ডিনেট সহ সব একটা চেইনে করা আছে, এরা এদের কাজ করতেছে। আর যেহেতু সেবার এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত, এটা হয় কি, এটা আপনি বললেও আমি বসে থাকতে পারবো না। এটা এমনভাবে আর কি আমাদের সাথে ব্লাডের সাথে মিশে আছে যে সেবার কথা শুনলে কোথাও কেউ আসতেছে বা কারো, এই যেমন আপনি আমার ছবি দেখাইতে পারি যে কিছুদিন আগে যে আমাদের যে রেমাল যে ঝড় গেল, এই ঝড়ে বড় ডিজাস্টার, তার আগে গেল আমফান, হ্যাঁ, আমার টেনুরে গেছে আমফান, হ্যাঁ, বড় যে মহেশখালী দ্বীপ সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। ওই টাইমে মহেশখালী, চিরাদ্বীপ সহ অন্যান্য দ্বীপে আমরা নিজেরা যে লায়ন্সের পক্ষ থেকে প্রচুর সেবার কার্যক্রম করে আসছিলাম, অনেক প্রায় $20,000 সেবার কার্যক্রম ওখানে করে আসছি। এই যে জিনিসগুলো, এগুলো আপনি আসলে এই মানে যাদের ভিতরে এই লায়ন্সের সেবার কার্যক্রম মানসিকতা আছে, এদেরকে আটকায় রাখা যায় না। বলা হয় যে এই ব্যবসার পিছনে সময় দিয়ে ওখানেই থাকতে হবে, পারা যায় না। ওইটা একটা মানে নেশার মতন যে ওই সেবার পিছনেও থাকতে হবে, আবার এটাও করতে হবে। হয় ইনশাল্লাহ সব কিছুই প্যারালাল চলে, কোনো সমস্যা হয় না। আপনার তো এই পর্যন্ত অনেক স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, তা আপনার ইনশাল্লাহ প্রথম স্বপ্ন যেদিন বাস্তবায়ন করেন, সাকসেস হন, তখনকার অনুভূতিটা আমরা একটু জানতে চাচ্ছি। অনুভূতিটা আপনারে প্রকাশ করার, কিভাবে প্রকাশ করব, এটা ছিল মানে কল্পনার একটা বাস্তবায়ন আর কি। মানে আমার আম্মা মারা গেছেন 2002 সালে। আম্মা মারা যাওয়ার আগে মানে এরকম ছিল যে আমরা শুনছিলাম যে বাসায় একজন মুরব্বী আসছে, আম্মারে বলছে যে তোর ছেলেরা বড় হবে, অমুক ছেলে এই হবে, একজন মানে এরমভাবে বলে গেছে। এবং সে প্ল্যানিংয়ে বলে গেছিলো যে আমার কথা, যে এই ছেলে তোর অনেক বড় হবে, একদিন বড় হয়ে নাম ফুটবে, এরম কথা বলছিল। তো ওই পরে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে এবং ব্যবসায় এইভাবে কাজ করার পরে তখন আমার বারবার মাথায় ঘুরে শুধু ওই আম্মার ওই কথাগুলোই মনে আসতো, যে তার মানে ইচ্ছা ছিল, মনের ইচ্ছা ছিল আমার একটা ব্যবসায় সফলতা পাবো এবং ইনশাল্লাহ মানে সব কিছু মিলায় সততার সাথে ব্যবসা করতে পারবো, বড় হব, এই টার্গেট, যে মানুষের সেবা করতে পারবো, এই একটা মানে ইচ্ছা তাদের ছিল। সেই ইচ্ছাটা বাস্তবায়ন করতে পারছি বলে নিজের কাছে খুব ভালো লাগতো আর কি, যে ওটা মানে আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করতাম যে আসলে কোনো জিনিসের লক্ষ্য নিয়ে কাজ করলে এটা বাস্তবায়ন হবেই এবং তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আছে। আমরা বলছি যে আপনি স্বপ্নজয়ী। আপনারা হয়তো বা ভাবছেন যে আমরা স্বপ্নজয়ী। আমরা মনে করি যে আমরা আসলে অনেক কাজ করার বাকি, আমরা কিছুই করতে পারতেছি না। আমরা চেষ্টা চালাচ্ছি যাতে আগামীতে আরও সুন্দরভাবে করতে পারি। আমরা এমন কিছু করে যেতে চাই যাতে আমাদের ফলোয়ার তৈরি হয়, পিছনে যারা আছে তারা দেখে যাতে বুঝতে পারে যে কার্যক্রমের জন্য সামনে এগিয়ে যায়। যেটুক করি এটুক যেন 5 জনের কাছে উদাহরণস্বরূপ থাকে, ভালো দিকটা থাকে, যেই যেটা নেবে সেটা যেন ভালো দিকটা বেছে নিতে পারে। দর্শকদের কি বলতে চান যে আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা আপনাকে ফলো করলে দর্শকরা কিভাবে আগাতে পারবে, কিভাবে তারা স্বপ্নজয়ী হতে পারবে? একজন মানুষের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ থাকতে হয়, তা না হলে পারে না। হ্যাঁ, 100 মিটার একটা স্প্রিন্টের জন্য আমি দৌড়াবো, কিন্তু 100 মিটার দৌড়াবো, এটা একটা টার্গেট না থাকলে মানুষ কখনো আগাইতে পারে না। সুতরাং সেই জন্য আমাদের টার্গেট করতে হয় আগেই। যেমন হচ্ছে আমার পরিকল্পনা, যেমন আমি আপনার বললাম লায়ন্সের আমি ইয়ার প্ল্যানিং করছি, ঠিক সেইভাবে সব মানুষকে উচিত তার সকাল থেকেই তার শিডিউল তৈরি করে ফেলানো। বিং মুসলমান, আপনি ফজর নামাজ উঠিয়ে আপনার সারাদিনের কার্যক্রম কি একটা ব্রেনে লেআউট থাকবে, চক আউট থাকবে, আপনার আজকের রেসপন্সিবিলিটি কী আছে, কিভাবে করতেছে, কতগুলো করতে পারবো, সেই একটা প্ল্যান আমাদের ভিতরে থাকে। এটার বাস্তবায়ন কতটুকু করতে পারবো, আলটিমেটলি সারা দিন শেষে আমাদের অ্যাচিভমেন্ট কী হলো, এটার পরে থাকে। আর আমি সাধারণত এই লায়ন্স এবং লিউদেশকে সাধারণত যে বক্তব্য সময় বলে থাকি যে পৃথিবীতে খুব সীমিত সময়ের জন্য আসছো, নির্ধারিত রিজিক, অবধারিত মৃত্যু। সুতরাং পৃথিবীতে এই মানুষের সেবাই কিন্তু সবচেয়ে বড় ধর্ম। হ্যাঁ, মানুষের যাতে আমার আচরণে, আমার ব্যবহারে যেন আরেকজন কষ্ট না পেয়ে যায়। আর সবচেয়ে বড় শক্তি হচ্ছে, তোমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে ক্ষমা।
পৃথিবীতে যে কোনো বিষয়ে ক্ষমা করতে শিখলে আর শক্তি লাগে না, এর চাইতে বড় শক্তি আর কোথাও নেই। আমি যদি গাড়ি ড্রাইভ করতে যেয়ে সামনের গাড়িকে অ্যাক্সিডেন্টে না ফেলি, পিছনের গাড়িও তাই করবে, আমাকে অ্যাক্সিডেন্টে ফেলবে না। সুতরাং আমার সামনেরটা যেন আমি নিজে যেন ভালো থাকি, তাইলে দেখা যাবে যে সব পরিবেশ সম্ভব। এটাই আমি বলবো যে আসলে বড় হইতে চাইলে সবসময় ওইভাবে ফলো করতে হবে, ভালোদেরকে ফলো করতে হবে, ভালো জিনিসটা পিক করতে হবে এবং ধৈর্য এবং সহনশীলতা থাকতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আশা করি দর্শকরা যারা স্বপ্নকে জয় করতে চান তারা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনি যেভাবে আপনার স্বপ্নটাকে জয় করেছেন এই কথা শুনে অনুপ্রাণিত হবেন। অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, স্বপ্নজয়ী প্রোগ্রামে এসেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো স্বপ্নজয়ীর সাথে, অন্য কোনো উদ্যোক্তার সাথে।